হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিওতে আমরা জানব টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম সম্পর্কে। এর আগের দুটি ভিডিওতে আমরা জেনেছিলাম ব্যাচ অপারেটিং সিস্টেম অ্যান্ড মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম সম্পর্কে। যদি ব্যাচ অপারেটিং সিস্টেম এবং মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের পূর্ববর্তী কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ওই ভিডিও দুটি দেখে আসা, তারপর টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা। তারপরেও যদি আপনারা না জানেন, কোনো সমস্যা নেই, আমি সেভাবে এক্সপ্লেন করবো যেন আপনারা পুরোটা ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট অফ অল, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমকে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। আচ্ছা, ধরুন আপনি আপনার বাসার হেল্পিং হ্যান্ডকে বলেছেন কেক বেক করতে, তারপর ওয়াশিং করতে এবং তারপর ক্লিনিং করতে। আমরা ধরে নিয়েছি কেক বেক করতে তার 30 সেকেন্ড দরকার এবং ওয়াশ করতে তার দরকার 20 সেকেন্ড এবং ক্লিনিংয়ের জন্য তার দরকার 5 সেকেন্ড। এখন ধরে নিন আপনি আপনার হেল্পিং হ্যান্ডকে বললেন যে সে প্রত্যেকটা কাজ শুধুমাত্র 2 সেকেন্ড করে করবে এবং তারপরে নেক্সট কাজটা আবার করবে। তার মানে হচ্ছে সে ফার্স্টে যখন কেক বেক করতে গেল তখন সে প্রথমে 2 সেকেন্ড কাজ করবে, তারপর সে ওয়াশ করতে আসবে অ্যান্ড ওয়াশ করতে এসে সে আবার 2 সেকেন্ড কাজ করবে, তারপর সে ক্লিনিং করতে আসবে, সে আবার 2 সেকেন্ড কাজ করবে। এই যে এখানে 2 সেকেন্ড কাজ করা হয়ে গেল, তারপর সে আবার কেক বেক করতে যাবে, তারপর সেখানে সে আবার 2 সেকেন্ড কাজ করবে, তারপর সে ওয়াশিং করবে আবার 2 সেকেন্ড, তারপর সে ক্লিনিং করবে আবার 2 সেকেন্ড। তারপর এই 2 সেকেন্ড যখন হয়ে গেল, সে আবার যাবে কেক বেক করতে, কেক বেক করবে আবার 2 সেকেন্ড, তারপর ওয়াশিং করবে আবার 2 সেকেন্ড, তারপর ক্লিনিংয়ে দেখেন অলরেডি ও 4 সেকেন্ড কাজ করে ফেলছে, তাহলে ক্লিনিংয়ের জন্য আর 1 সেকেন্ড দরকার, তাহলে এখানে এসে সে আরও 1 সেকেন্ড কাজ করবে, তারপর আবার কি করবে, আবার কেক বেক করতে চলে যাবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, ক্লিনিং কিন্তু তার কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এভাবেই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কাজ করে থাকে। এবার এটা আমরা একটু কম্পিউটারের ভাষায় বোঝার চেষ্টা করি। ধরলাম P1, P2 অ্যান্ড P3, এখানে 3টা প্রসেস আছে। এই প্রসেসটা কমপ্লিট করতে সময় লাগবে 10 সেকেন্ড, এই প্রসেসটা কমপ্লিট করতে সময় লাগবে 6 সেকেন্ড অ্যান্ড এই প্রসেসটা কমপ্লিট করতে সময় লাগবে 4 সেকেন্ড। এবং এখানেও বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা সেকেন্ড 2 সেকেন্ড করে কাজ করতে পারবে। তাহলে কি হবে, P1 আগে সিপিইউতে যাবে অ্যান্ড সে 2 সেকেন্ড কমপ্লিট করবে, তারপর P2 যাবে, সে 2 সেকেন্ড কমপ্লিট করবে অ্যান্ড P3 যাবে, সে 2 সেকেন্ড কমপ্লিট করবে। এখন তাহলে রিমেইনিং কত সেকেন্ড থাকছে, এখানে সে অলরেডি 2 সেকেন্ড কাজ করে ফেলেছে, তার মানে তাকে আরও 8 সেকেন্ড কাজ করতে হবে। এখানে সে 2 সেকেন্ড যেহেতু কাজ করে ফেলেছে, 6 থেকে 2 বাদ দিলে তাহলে 4 সেকেন্ড আরও কাজ করতে হবে এবং এখানেও 2 সেকেন্ড, তাহলে 4 থেকে 2 বাদ দিলে এখানে তাকে আরও 2 সেকেন্ড কাজ করতে হবে। তাহলে P3 যখন তার কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে সে আবার P1-এ যাবে অ্যান্ড P1 থেকে আবার এক্সিকিউট করতে শুরু করবে, তারপর আবার P2 এক্সিকিউট করবে, তারপর আবার P3 এক্সিকিউট করবে। তো P3 যখন আবার 2 সেকেন্ড এক্সিকিউট করলো, তখন কি হলো, এই আগের 2 সেকেন্ড অ্যান্ড পরবর্তী আবার 2 সেকেন্ড, তাহলে টোটাল 4 সেকেন্ড কিন্তু P3 এর কমপ্লিট হয়ে গিয়েছে, তার মানে P3 টোটালি এক্সিকিউট হয়ে গিয়েছে। আমাদের তাহলে বাকি থাকছে এবার P1 আর P2। তাহলে P1 টোটাল 2 সেকেন্ড 2 সেকেন্ড করে টোটাল 4 সেকেন্ড কমপ্লিট করে ফেলেছে, তার মানে এখানে আমাদের রিমেইনিং হচ্ছে 6 সেকেন্ড। আর P2-তে যেহেতু 2 সেকেন্ড 2 সেকেন্ড টোটাল 4 সেকেন্ড কমপ্লিট করেছে, তাহলে এখানে আমাদের রিমেইনিং হচ্ছে 2 সেকেন্ড। এখন আবার P1 এক্সিকিউট করবে থার্ড টাইমের জন্য, তখন এ আরও 2 সেকেন্ড কাজ করবে, তারপর আবার P2-তে আসবে অ্যান্ড P2 এক্সিকিউট করবে 2 সেকেন্ডের জন্য। তো এখানে যখন এবার P2 এক্সিকিউট করলো, তখন কি P2 টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে না, তাহলে এবার P2 এক্সিকিউশন কমপ্লিট করে ফেলেছে। এবার তাহলে P1-এর এক্সিকিউশন, P1 তাহলে বাকি যে সময়টা আছে এই সময়টা P1 এক্সিকিউট করবে। এভাবে বেসিক্যালি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কাজ করে থাকে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই যে আমি বলে দিয়েছিলাম সিপিইউ 2 সেকেন্ড কাজ করবে, এই যে টাইমটা ফিক্সড করে দিচ্ছি, এটাকে বেসিক্যালি কোয়ান্টাম বলে। এর অর্থ কোয়ান্টাম যদি হয় 4 সেকেন্ড, তাহলে প্রত্যেকটা কাজ 4 সেকেন্ড করে এক্সিকিউট করবে, তারপর আবার সেকেন্ড টাস্কটা করতে পারবে। এবার আমরা জানবো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজেস সম্পর্কে। এর অ্যাডভান্টেজেস হলো ইচ টাস্ক গেটস অ্যান ইকুয়াল অপরচুনিটি, প্রত্যেকটা কাজ একটা সেম অপরচুনিটি পাচ্ছে। দেখেন P1 যখন যাচ্ছিল সেও 2 সেকেন্ড করে সময় নিচ্ছিল এবং P2 যখন যাচ্ছিল সেও 2 সেকেন্ড করে সময় নিচ্ছিল, এভাবে কি সবাই একটা সেম অপরচুনিটি পাচ্ছে।
আরেকটা অ্যাডভান্টেজেস হলো সিপিইউ আইডল টাইম ক্যান বি রিডিউসড। মনে আছে আমরা যখন ব্যাচ অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়েছিলাম সেটার ডিসঅ্যাডভান্টেজেস ছিল সিপিইউ আইডল টাইম, অর্থাৎ সিপিইউকে একটা নির্দিষ্ট সময় বসে থাকতে হচ্ছে, সে কোনো কাজ করতে পারছে না। এটা ছিল ব্যাচ অপারেটিং সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে আমরা আগেই বলেছিলাম যে ওই অপারেটিং সিস্টেমগুলোর যে ডিসঅ্যাডভান্টেজেসগুলো আছে সেটাকে সলভ করার জন্য পরবর্তী অপারেটিং সিস্টেমগুলো তৈরি করা হয়েছিল। এখানে ডেফিনেটলি সিপিইউ আইডল টাইম রিডিউস করা হয়েছে, অর্থাৎ ওখানে যেটা ডিসঅ্যাডভান্টেজেস ছিল এখানে সেটা অ্যাডভান্টেজেস হিসেবে কাজ করছে। মনে আছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বোঝানোর সময় আমি বলেছিলাম যে 3টি প্রসেস যদি P1 শেষ হয় 6 সেকেন্ডে, P2 4 অ্যান্ড P3 2 সেকেন্ডে, সেক্ষেত্রে আগে P1 এক্সিকিউট হবে, P2 এক্সিকিউট হবে, তারপর P3 এক্সিকিউট হবে। তাহলে P3কে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে? P3কে টোটাল 3 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে না, কিন্তু সেখানে P3 এর 2 সেকেন্ড এক্সিকিউট করার কথা, অর্থাৎ P3 এর জন্য কিন্তু সবচেয়ে কম সময় নির্ধারিত আছে, কিন্তু তারপরেও তাকে ওয়েট করতে হচ্ছে 10 সেকেন্ড। এটা ছিল মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে সেই বিষয়টি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে সলভ করা হয়েছে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে P3কে কিন্তু ওয়েট করতে হবে না, যার টাইম কম সে কিন্তু সবার আগে এক্সিকিউট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজেস। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজেসগুলো হচ্ছে এখানে ডেটা কমিউনিকেশনে প্রবলেম হয় এবং ইউজারের ডেটা এবং প্রোগ্রামগুলোর সিকিউরিটির ক্ষেত্রে একটু বেশি টেক কেয়ার করতে হয়। দ্যাটস অল। পরবর্তী ভিডিওতে আমরা মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন কিনা বা আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আপনারা জানাতে পারেন, বা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে পারেন। ডেফিনেটলি আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেমস এবং আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব। আর হ্যাঁ, সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোর্স রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।